বলতে মেনটেন ইন্টেন্স প্রফেশনাল এক্সেস স্যার। কি এক্সেস মানে কি? কি বললেন? হয়নি তো, আবার বলেন। আচ্ছা সিয়াম স্যার বলেন তো। সিয়াম স্যার বলেন। Maintain, maintains and enhance professional practice. হ্যাঁ স্যার, দ্রুত বলতে হবে তো। আমি ওই মিউট করে বলতেছিলাম। বৃষ্টি বলেন। আচ্ছা, তাহলে আমরা আগের দিনে সিভিল এমটা সম্পর্কে জানলাম। আগের দিনে সিভিল এমটা আমরা পড়েছিলাম মেইনটেইন অ্যান্ড ইনহ্যান্স প্রফেশনাল প্র্যাকটিস। আজকে যে সিভিল এমটা আমরা আলোচনা করব সেটা হলো মেইনটেইন অ্যান্ড ইনহ্যান্স টেকনিক্যাল কম্পিটেন্সি। তাহলে এই রিলেটেড একটা কোশ্চেন আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি, সেটা হলো হাউ ক্যান ইউ আইডেন্টিফাই রিলেভেন্ট কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ফর ইউর ওন, মানে কি নিজের ওন টেকনিক্যাল ফাইন্ড, নিজের কারিগরি ক্ষেত্রের জন্য প্রাসঙ্গিক দক্ষতার মানদণ্ড কিভাবে চিহ্নিত করবেন? নিজের কারিগরি ক্ষেত্রে দক্ষতার মানদণ্ড নিশ্চিত করতে বিটিবির ওয়েবসাইট, আইএলওর ওয়েবসাইট, টিটিসি বা টিএসসির প্রতিষ্ঠানগুলোর লাইব্রেরি থেকে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডকুমেন্ট সংগ্রহ করে আমি কিন্তু কি করতে পারি, আমি আমার যেই আমার কম্পিটেন্সিটা দরকার, যেই আমার টেকনিক্যাল কম্পিটেন্সিটা দরকার, সেটা কিন্তু আমি চিহ্নিত করতে পারি। মানে মোট কথা এখানে বোঝানো হয়েছে আপনি কিভাবে চিহ্নিত করবেন যে আপনার কোন অকুপেশনটা, কোন কারিগরি টেকনিক্যালের কোন জিনিসটা আপনার করা দরকার, কোন সক্ষমতাটা অর্জন করা দরকার। তাহলে আমি বিটিবির ওয়েবসাইটে কিন্তু ঢুকে দেখি, এনএসডি এর ওয়েবসাইটে ঢুকে দেখি, আইএলওর ওয়েবসাইটে ঢুকে দেখি, টিএসসি বা টিটিসির প্রতিষ্ঠান লাইব্রেরি থেকে আমি ঢুকে দেখি যে বা তাদের যেই ডকুমেন্টগুলো আছে এগুলো সংগ্রহ করে বা ওইগুলো পড়ার মাধ্যমে কিন্তু আমি নিশ্চিত করতে পারি। তারপরে আছে হাউ ডু কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডকুমেন্ট হেল্প ডিবেট টিচার অ্যান্ড ট্রেনার। হাউ ডু মানে কি? হাউ মানে কিভাবে, ডু মানে করে। কিভাবে করে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডকুমেন্টস হেল্প করে, সাহায্য করে ডিবেট টিচার এবং ট্রেনারকে। ডিবেট টিচার এবং ট্রেনারকে কিভাবে আপনার কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডকুমেন্ট হেল্প করে। কিভাবে করে হেল্প করে? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডকুমেন্ট ডিবেট শিক্ষক বা প্রশিক্ষকদের প্রয়োজনীয় দক্ষতা জ্ঞান চিহ্নিত করতে, নিজের দক্ষতার মান যাচাই করতে এবং কারিগরি দক্ষতা উন্নয়নের পরিকল্পনা করতে সাহায্য করে। তাহলে কিন্তু এখানে বলেছে কি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডকুমেন্ট। এবার যদি আপনাকে বলে যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডিবেট টিচার বা ট্রেইনারকে কিভাবে সাহায্য করে বা কোন ধরনের সাহায্য করে, আপনাকে কিন্তু এই সংজ্ঞাটা লিখলে হয়ে যাবে যে প্রয়োজনীয় দক্ষতা জ্ঞান চিহ্নিত করতে, নিজের দক্ষতার মান যাচাই করতে এবং কারিগরি দক্ষতা উন্নয়নের পরিকল্পনা করতে সাহায্য করে। তারপর লেখা আছে হাউ ক্যান ইউ অ্যাসেস ইওর ওন টেকনিক্যাল স্কিল। আপনি কিভাবে অ্যাসেস মানে মূল্যায়ন করবেন ইওর ওন মানে কি নিজের টেকনিক্যাল স্কিল। আপনি কিভাবে নিজের টেকনিক্যাল স্কিলকে আপনি মূল্যায়ন করবেন। ওন বলতে কি বোঝাচ্ছে? নিজস্ব। কিভাবে নিজের কারিগরি দক্ষতা মূল্যায়ন করবেন? তাহলে প্রাসঙ্গিক দক্ষতার মানদণ্ডের সাথে নিজের দক্ষতা তুলনা করে। তার মানে কি আমি কিভাবে করব, মূল্যায়ন করব? প্রাসঙ্গিক, যেটা দরকার সেই প্রাসঙ্গিক দক্ষতার মানদণ্ডের সাথে, ক্রাইটেরিয়ার সাথে নিজের দক্ষতা তুলনা করে কিন্তু দক্ষতা ও জ্ঞানের ঘাটতি চিহ্নিত করা এবং উন্নয়নের পরিকল্পনা করে কিন্তু আমি কি করতে পারি, আমার কারিগরি দক্ষতা মূল্যায়ন করতে পারি। হোয়াট ইজ সেলফ অ্যাসেসমেন্ট অ্যান্ড হোয়াই ইজ ইম্পর্টেন্ট। সেলফ অ্যাসেসমেন্ট কি এবং এটা কেন গুরুত্বপূর্ণ? সেলফ অ্যাসেসমেন্ট হলো নিজেকে নিজে মূল্যায়ন করা। সেলফ অ্যাসেসমেন্ট হলো নির্ধারিত মানদণ্ড অনুযায়ী নিজের দক্ষতা ও জ্ঞান ও সক্ষমতা মূল্যায়নের প্রক্রিয়া। তাহলে সেলফ অ্যাসেসমেন্ট কি? কোনো একটা নির্ধারিত বা নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী নিজের দক্ষতা জ্ঞান এবং সক্ষমতা মূল্যায়নের প্রক্রিয়া। এটি গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে দক্ষতার ঘাটতি ও ভবিষ্যৎ প্রশিক্ষণের প্রয়োজন জানা যায়। এই কয়টা প্রশ্ন কি বুঝতে পেরেছেন আর এবং অ্যান্সারগুলা? জি স্যার। ওকে।
আমি এখানে আপনাদের জন্য সহজ ভাষা ব্যবহার করেছি, আশা করি আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে। তারপর এখানে লেখা আছে হোয়াট আর দ্য 4 স্টেপ অফ সেলফ অ্যাসেসমেন্ট। সেলফ অ্যাসেসমেন্টের ৪টি ধাপ কি? আপনি যে নিজেকে নিজে মূল্যায়ন করবেন, এর ৪টি ধাপ কি কি হতে পারে? এখানে লেখা আছে আইডেন্টিফাই ওন স্কিল অ্যান্ড নলেজ রিলেটেড টু দ্য টেট, অ্যাসেস স্কিল অ্যান্ড নলেজ অ্যাগেইনস্ট কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, ডিসকাস অ্যাসেসমেন্ট রেজাল্ট উইথ সুপারভাইজার অ্যান্ড প্রিন্সিপাল। তারপর আইডেন্টিফাই ফার্দার স্কিল অ্যান্ড নলেজ ডেভেলপমেন্ট নিড। এটা কিন্তু এই ৪টা কিন্তু আপনার কি সেলফ অ্যাসেসমেন্টের প্রসেস। যদি এবার বলে সেলফ অ্যাসেসমেন্টের প্রসেস কয়টা, সেলফ অ্যাসেসমেন্টের ধাপ কয়টা? ৪টা। কি কি? প্রথমে আপনার কি করতে হবে? আইডেন্টিফাই ওন স্কিল, নিজের ওন স্কিল, নিজস্ব যে স্কিলটাকে আছে সেটা আইডেন্টিফাই করা, অ্যান্ড নলেজ রিলেটেড টু দ্য ট্রেড, নিজের স্কিল এবং নলেজকে আপনার আইডেন্টিফাই করা। কোন জায়গা থেকে আইডেন্টিফাই করবেন? নিজস্ব ট্রেড থেকে, মানে কি নিজের অকুপেশন থেকে, নিজের যে অকুপেশনে আপনি আছেন সেই অকুপেশন থেকে আপনার কি করা? নিজের স্কিল এবং নলেজটাকে আপনি বের করে নেওয়া। তারপর কি করে? অ্যাসেস, অ্যাসেস মানে মূল্যায়ন করা স্কিল অ্যান্ড নলেজ অ্যাগেইনস্ট কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। দেন আপনি কি করবেন? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের আলোকে আপনি নিজের স্কিল এবং নলেজকে অ্যাসেস করবেন, মানে কি মূল্যায়ন করবেন। ডিসকাস অ্যাসেসমেন্ট রেজাল্ট উইথ সুপারভাইজার অ্যান্ড প্রিন্সিপাল। আপনার প্রিন্সিপাল বা সুপারভাইজার যে থাকবে তার সাথে আপনার অ্যাসেসমেন্টের রেজাল্ট আপনি কি করবেন? ডিসকাস করবেন। ডিসকাস করলে অবশ্যই একটা ফিডব্যাক পাবেন, এই জন্য ডিসকাস করতে হবে। আইডেন্টিফাই ফার্দার স্কিল অ্যান্ড নলেজ ডেভেলপমেন্ট নিড। ভবিষ্যতে কোন দক্ষতা এবং জ্ঞান উন্নয়ন করতে হবে সেটা প্রয়োজনে আপনি চিহ্নিত করতে পারবেন। যদি আপনি দেখেন যে আমি কাজ পারছি, খুব সুইটেবল ভাবে আমি কাজটা করে নিয়েছি, দেন কিন্তু আপনি ভাবতে পারেন যে আমি লেভেল 2 কমপ্লিট করলাম সেলফ অ্যাসেসমেন্ট করে, তাহলে আমার লেভেল 3 করতে হবে। আর যদি মনে করেন যে না আমার আসলে লেভেল 2 ভালো হয়নি, তাহলে লেভেল 2 আবার দিতে হবে। আমি কি বোঝাতে পারছি 4টা ধাপ? ওকে। জি স্যার। জি স্যার। হোয়াট আর দ্য আন্ডারপিনিং স্কিল অ্যান্ড নলেজ? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা কিন্তু ভাইভাতে ধরতে পারে। আন্ডারপিনিং স্কিল অ্যান্ড নলেজ কি? আন্ডারপিনিং স্কিল হলো ন্যূনতম দক্ষতা, আর আন্ডারপিনিং নলেজ হলো ন্যূনতম জ্ঞান। ঠিক আছে? তাহলে আন্ডারপিনিং স্কিল এবং নলেজ হলো কোনো নির্দিষ্ট কাজ বা দায়িত্ব সঠিকভাবে করার জন্য প্রয়োজনীয় মৌলিক অপরিহার্য দক্ষতা এবং জ্ঞান। আপনারা এটুকু উল্লেখ করতে পারেন, কোনো নির্দিষ্ট কাজ সঠিকভাবে করার জন্য যে ন্যূনতম জ্ঞান ও দক্ষতা প্রয়োজন তাকে আন্ডারপিনিং নলেজ বা স্কিল বলে। আমি কি বুঝতে পেরেছি? নলেজ মানে কি? জ্ঞান, আর স্কিল মানে দক্ষতা। হোয়াট ইজ জি। এক্সাম্পল অফ আন্ডারপিনিং স্কিল অ্যান্ড নলেজ? খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে প্র্যাকটিক্যালি এই কোশ্চেনটা ধরতেই পারে 100%। হোয়াট ইজ এক্সাম্পল, হোয়াট ইজ অ্যান এক্সাম্পল আন্ডারপিনিং স্কিল? আন্ডারপিনিং স্কিল এবং নলেজের কিছু এক্সাম্পল দিতে বলেছে। তাহলে কি হতে পারে এক্সাম্পল? তাহলে দেখেন এখানে এক্সাম্পলগুলো আন্ডারপিনিং নলেজের কিছু এক্সাম্পল দেওয়া আছে, আন্ডারপিনিং স্কিলের কিছু এক্সাম্পল দেওয়া আছে। যদি আমরা বাংলা দেখি, কোদালের বিভিন্ন ধরন, ঠিক আছে? এখন কোন কোদালের বিভিন্ন ধরন, কোন কোদালের কোন কোন ধরন, এটা কিন্তু আপনি ভালো করে জানেন। এই জানা জিনিসটাই হলো আন্ডারপিনিং নলেজ। তারপরে মনে করেন যন্ত্রপাতি নিরাপদভাবে ব্যবহার করার জ্ঞান। আপনার মনে করেন এক জায়গায় ড্রিল মেশিন রাখা আছে, এখানে এক জায়গায় গ্রাইন্ডিং মেশিন রাখা আছে, এক এক জায়গায় মনে করেন আহ কি বলবো, হ্যামার যেটাকে বলে, হ্যামার মানে কি হাতুড়ি, কম্বিনেশন প্লায়ার্স, নোজ প্লায়ার্স যেটা আছে, কোনটা দিয়ে কোন কাজ করতে হবে, এটা কি আপনার জ্ঞান। তারপরে ওই জ্ঞানের মাধ্যমে আপনি কি করতেছেন? কাজটা করতেছেন। তার মানে কোন যন্ত্রপাতি নিরাপদভাবে ব্যবহার করতে হবে, কিভাবে করতে হবে, এটা কিন্তু আপনার একটা জ্ঞান। আন্ডারপিনিং স্কিল কি? কাজের জন্য সঠিক কোদাল নির্বাচন করা। যখনই আপনি মনে করেন অনেক ধরনের কোদাল আছে না, যেটা দিয়ে বন পরিষ্কার করে, কোনো কোদাল দিয়ে মনে করেন মাটি মাটি খনন করার জন্য ব্যবহার করা হয়, কোনো কোদাল দিয়ে বিভিন্ন কাজ, মানে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কোদাল। এখন আপনার কাজের জন্য কোন কোদালটা উপযুক্ত, সেটা কিন্তু আপনার মানে নির্বাচন করা কি আপনার স্কিল। কাজের জন্য সঠিক গার্ডেন ফ্রক নির্বাচন করা, তারপর যন্ত্রপাতি নিরাপদভাবে ব্যবহার করা। যন্ত্রপাতি যখন আপনি নিরাপদভাবে ব্যবহার করবেন, এই ব্যবহার করাটা মনে করেন কি হবে, এটাও কিন্তু আপনার ইসের ভিতরে আসবে, কি বলে এটা, স্কিলের ভিতরে আসবে। আর ওইটা আবার কিন্তু জ্ঞানের ভিতর মানে নলেজের ভিতরে কিন্তু চলে আসছে, এই যে যন্ত্রপাতি নিরাপদভাবে ব্যবহার করার জ্ঞান। ঠিক আছে? স্যার এখানে গার্ডেন ফর্কটা কি মূলত? গার্ডেন ফ্রক বলতে ওই যে বাগান বাড়িতে এক ধরনের মেশিন থাকে, ওইটার কথা বোঝানো হয়েছে। দেখেন না? মানে ঘাস কাটার ওইটা নাকি? হ্যাঁ, মেবি ওইটার কথাই বোঝানো হয়েছে।
ওই গার্ডেন ফগ বলতে ওই ফগ শব্দের অর্থটা ভুলে গেলাম। মানে একটা ফগ আছে, মানে ফগ অর্থ তো কুয়াশা বা ইয়া, এখন এই ফগটা আসলে বুঝতেছি না। এইটা হলো গার্ডেন ফগ বলতে বুঝেছি বাগান বাড়ির যে ওই ইটা ব্যবহার করে, এটার নামটা ভুলে গেলাম। নাকি ওই যে নিড়ানি টিরানি ওইগুলো কোদাল টোদাল যে টাইপের কোনো কিছু আপনি নিড়ানি? মনে করেন, আমি আপনাকে বলি যে মাউস, আপনার স্কিল কোনটা? আপনি মনে করেন মাউসটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, মাউসটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, আপনি কি করলেন? আপনি কিবোর্ড দিয়ে আপনার কাজটা চালায় নিচ্ছেন। মাউসটা হঠাৎ করে নষ্ট হ্যাঁ, হয়ে গেছে, আপনার আপনার কিবোর্ডটা এখন টাচ স্ক্রিন, সরি কিবোর্ড না, সরি আপনার মনিটরটা বা আপনার ল্যাপটপের স্ক্রিনটা টাচ স্ক্রিন, তখন আপনি টাচ স্ক্রিন দিয়ে ব্যবহার করলেন। এইটা হলো আপনার কি, নলেজ এইটা নাকি এইটা হলো আপনার দক্ষতা, স্কিল? আন্ডারপিনিং স্কিল। ঠিক আছে? স্যার এটা তো হ্যাঁ, কন্টিজেন্সি ম্যানেজমেন্টও বলা যায়। না, হ্যাঁ, এটা কন্টিনিউয়াসলি ম্যানেজমেন্ট স্কিল তো আপনি পড়ে যাচ্ছেন, আমি এই জিনিসটা বোঝাচ্ছি যে মনে করেন যে আপনার দক্ষতা কি, কোনো একটা কাজ সঠিকভাবে করা, মানে কোনো একটা কাজ সঠিকভাবে করার জন্য যে দক্ষতা প্রয়োজন তাকে মনে করেন আপনার স্কিল বলে। আবার মনে করেন আন্ডারপিনিং ওই নলেজ কোনটা হবে? আন্ডারপিনিং নলেজ হলো মনে করেন ন্যূনতম একটা জ্ঞান। ন্যূনতম জ্ঞান কি? মনে করেন কম্পিউটার আমার অন করতে হবে, এখন যদি আপনি বলেন কম্পিউটার অফ করাই আছে, এখন যদি বলেন যে স্যার সিবি আমি কোন জায়গা থেকে করা শুরু করব, কিন্তু আপনার ন্যূনতম জ্ঞান কোথায়? আগে অন্তত কম্পিউটার তো অন করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। সিবির জি কাজ স্যার। করাটা হলো আপনার স্কিল আর ন্যূনতম দক্ষতা, আর আপনার ন্যূনতম জ্ঞান হলো কম্পিউটারটা অন করা। এবার সহজ হয়েছে সবার মনে হয়। হ্যাঁ, এবার সহজ হয়ে যাচ্ছে আশা করি। এবার হাউ ক্যান ইউ আইডেন্টিফাই স্কিল গ্যাপ? দক্ষতার ঘাটতি কিভাবে চিহ্নিত করবেন? দক্ষতা ঘাটতি কিভাবে চিহ্নিত করব? আমাদের দক্ষতা ঘাটতি আছে, এটা চিহ্নিত করি কিভাবে? যখন দেখি যে আসলে এই দক্ষতা এইরকম, কিন্তু আমার আছে আরো কম, তখন কিন্তু আমরা এটা চিহ্নিত করতে পারি যে আমাদের দক্ষতা আমার কম আছে। তাহলে এখানে লেখা আছে বর্তমান দক্ষতা ও প্রয়োজনীয় কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এবং ইউনিট অফ কম্পিটেন্সির আন্ডারপিনিং স্কিল তুলনা করে দক্ষতার ঘাটতি চিহ্নিত করা যায়। তার মানে কি, বর্তমান যেই দক্ষতাগুলো চলতেছে, ঠিক আছে, বা যেগুলো চাচ্ছে আমার কাছ থেকে যে এই দক্ষতা থাকতে হবে কিন্তু আমার আছে অল্প, এই দুটোর সাথে যখন আমরা তুলনা করব তখন কিন্তু আমার দক্ষতার গ্যাপ কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারবো। হাউ ক্যান ইউ আইডেন্টিফাই স্যার নলেজ গ্যাপ? হ্যাঁ বলেন। স্যার স্ক্রিন তো ফার্স্ট পেজই আইসা রয়েছে কিন্তু আমার কাছে লড়তেছে না। সবাই কি সেম? না, আমার মনে হয় ভাইয়ের ওইখানে নেট স্লো, এই কারণে। আপনি একটু বের হয়ে না আবার ঢোকার চেষ্টা করেন। ঠিক আছে। আচ্ছা, হাউ ক্যান ইউ আইডেন্টিফাই নলেজ গ্যাপ? আপনার মনে করেন নলেজ গ্যাপ আপনি কিভাবে চিহ্নিত করবেন? দেখেন আপনার কিন্তু স্কিল গ্যাপের একটা বিষয়, নলেজ গ্যাপের কিন্তু আরেকটা বিষয়। তাহলে বর্তমান জ্ঞানকে ইনর অফ কম্পিটেন্সির প্রয়োজনীয় আন্ডারপিনিং নলেজের সাথে তুলনা করে জ্ঞানগত ঘাটতি চিহ্নিত করা যায়। মানে মোট কথা শুধু এইটুকু চেঞ্জ করেছি এখানে, বর্তমান জ্ঞানকে, আর এখানে লেখা ছিল কি বর্তমান দক্ষতা প্রয়োজনীয় কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এবার লেখা আছে মনে করেন একটা ছবি দেওয়া ছিল, কিন্তু ছবি তো আপনাদের এখানে আমি উল্লেখ করতে পারি নাই, তাহলে এই প্রশ্নটা আসলে এখন বাদ দিয়ে দিই, এটা আমার পরে আর খেয়াল নাই, পরে আমি দেখবেন, এটা মার্কিং করে রাখি, হাইলাইট করে রাখি। এখানে একটা ছবি দিয়ে বোঝানোর কথা ছিল, ভুলে গেছি। আচ্ছা, তাহলে হাউ ডু ইউ ডেভেলপ এ পার্সোনাল ট্রেনিং প্ল্যান ফর টেকনিক্যাল কম্পিটেন্সি? কারিগরি দক্ষতার উন্নয়নের জন্য ব্যক্তিগত প্রশিক্ষণ পরিকল্পনা কিভাবে তৈরি করবেন? আমরা কালকে কিন্তু এটা শিখেছিলাম যে আপনি কিভাবে পার্সোনাল ট্রেনিং প্ল্যান, মানে কি ওই যে টেকনিক্যাল কম্পিটেন্সি প্ল্যান আমরা পড়েছিলাম না, প্রফেশনাল কম্পিটেন্সি আর টেকনিক্যাল কম্পিটেন্সি, টেকনিক্যাল কম্পিটেন্সি প্ল্যান আপনি কিভাবে তৈরি করবেন? দক্ষতার ঘাটতি চিহ্নিত করার পরে এবং প্রিন্সিপাল বা সুপারভাইজারের সাথে আলোচনা করে বাস্তবসম্মত অর্জনযোগ্য কারিগরি দক্ষতা উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হয়। কিভাবে তৈরি করা হয় এখানে মানে একদম লেখা আছে। আমার কথা সবাই শোনা যাচ্ছে? জি হ্যাঁ, স্যার। ক্লিয়ার শোনা যাচ্ছে। হোয়াট ইজ জি স্যার, শোনা লার্নিং যাচ্ছে স্যার। আউটকাম? যদি এই কোশ্চেনটা আপনাকে অ্যাসেসমেন্টে না করে তাহলে অ্যাসেসমেন্টই বৈধ হবে না। যদি আপনাকে এই কোশ্চেনটা অ্যাসেসমেন্টে আপনাকে কোনো অ্যাসেসর না ধরে তাহলে আপনার অ্যাসেসমেন্টই বৈধ হবে না। এতটা কমন এই কোশ্চেনটা, লার্নিং আউটকাম কি, এমনকি স্যার ভাইবার একটা প্রথম দিকে
গোল্ডেন রুলসে ছিল স্যার। হ্যাঁ, গোল্ডেন তো রুলস যদি সিবিএলএম হ্যাঁ গোল্ডেন রুলস যদি 29টা বা 27টা কোশ্চেন কেউ ক্লিয়ার করতে পারেন তাকে বাইবা কেউ আটকাতে পারবে না। আচ্ছা, তাহলে লার্নিং আউটকাম কি? লার্নিং আউটকাম হলো, মনে করেন অনেক সময় ক্লাসে যে বলে না কোনো টিচার যে আজকে তোমরা এই আজকে ক্লাস শেষে তুমি এটা জিনিসটা শিখবা। কি শিখবা? আজকে ক্লাস শেষে তুমি একটা এক্সেল শিটে মনে করো স্যালারি শিট করা তুমি শিখবা। বা আজকে একটা সেশন শেষে তুমি একটা সিভি বানানো শিখবা। এই যে একটা সেশন শেষে অথবা একটা ক্লাস শেষে একজন প্রশিক্ষণার্থী যা শিখবে বলে আশা করা যায় তাকে লার্নিং আউটকাম বলে। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। তাহলে লার্নিং স্যার আউটকাম আরেকবার। হলো এমন স্পষ্ট বিবরণ যা বলে প্রশিক্ষণ শেষে একজন প্রশিক্ষণার্থী কি কি দক্ষতা ও সক্ষমতা অর্জন করবে, এগুলো শিল্পের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এবং ইউনিট অফ কম্পিটেন্সি থেকে তৈরি করা হয়। এক কথায় যদি বলি, একজন প্রশিক্ষণার্থী একটি সেশন শেষে মানে একটি ক্লাস শেষে কি শিখবে বলে আশা করা যায় বা কি শিখবে সেটাইকেই লার্নিং আউটকাম বলে। ক্লিয়ার? জি স্যার। ওকে। তারপরে হোয়াট ক্রাইটেরিয়া শুড অ্যাপ্রোপ্রিয়েট লার্নিং আউটকাম মিট? উপযুক্ত লার্নিং আউটকামে কি কি মানদণ্ড থাকা উচিত? দেখেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন না? হোয়াট ক্রাইটেরিয়া, কোন মানদণ্ড শুড অ্যাপ্রোপ্রিয়েট লার্নিং আউটকাম মিট? উপযুক্ত লার্নিং আউটকামে কি কি মানদণ্ড থাকা উচিত? তাহলে কি অবশ্যই একটা লার্নিং আউটকাম কি হতে হবে? খুবই কমন কোশ্চেন, এই কোশ্চেনটা আপনাকে ভাইভাতে ধরবে 100% কনফার্ম, 100% কনফার্ম ধরবে। যদি আপনাকে না ধরে অ্যাসেসমেন্ট বৈধ হবে না, মানে এতটা কমন আপনার এই কোশ্চেনগুলো। আমি কি বোঝাতে পারতেছি আমার এই কথাগুলো দিয়ে? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে লার্নিং আউটকাম, একটা উপযুক্ত লার্নিং আউটকাম হতে হলে কিছু কিছু মানদণ্ড ফিল আপ হতে হয়। সে ভিতরে কি কি? অবশ্যই এটা অবজারভেবল হতে হবে। কি হতে হবে? অবজারভেবল হতে হবে। অবজারভেবল মানে কি? পরিমাপযোগ্য। মনে করেন আমি বললাম যে আজকে সেশন শেষে আমার স্টুডেন্ট শিখবে। এখন কি এই কথাটার মাধ্যমে কি কোনো কিছু কি পরিমাপ করা যায় যে কি শিখবে, কতটুকু শিখবে? না যদি আমি স্যার। এই কথাটা এইভাবে বলি যে আজকে ক্লাস শেষে আমার স্টুডেন্ট এই সিবিএলএমটা পড়ানো শিখবে, তাহলে কি এটা কি পরিমাপ করা যাচ্ছে যে এই সিবিএলএমটা জি সে স্যার। শিখবে? পরিমাপ করা যাচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। এইটা হলো মানে মেজারেবল। সরি, আমি পরেরটা বলেছি। তাহলে পরিমাপযোগ্যটা কি বুঝতে পেরেছেন? জি স্যার বুঝছি। যারা স্যার বোঝেন, বুঝতে পারছি। যারা বোঝেন না তারা কথা বলেন না কেন? স্যার আচ্ছা, আরেকবার একটু স্যার প্লিজ। আমার 3বার কেন বলা লাগলো? আচ্ছা, প্রথম থেকে আমি বলি, লার্নিং আউটকামের ক্ষেত্রে কিছু মানদণ্ড ফিল আপ হতে হয়। তার ভিতরে একটা হলো অবজারভেবল, মেজারেবল, মাস্ট বি রিটেন উইথ অ্যাকশন ভার্ব। ঠিক আছে, এটাকে সাধারণত বলি আমরা। তারপরে আমি যদি বলি অবজারভেবল কি? পর্যবেক্ষণযোগ্য হতে হবে, অগ্রগতি দেখা যেতে হবে। তার মানে কি? আপনার ক্লাস শেষে আমি বললাম যে আমার এই ক্লাস শেষে বা এই সেশন শেষে আমার স্টুডেন্ট বা আমার ট্রেইনি সে একটা সিভি বানানো শিখবে। তাহলে কিন্তু এটা কিন্তু স্পষ্ট, এটা কিন্তু আপনি সহজেই পরিমাপ করতে পারতেছেন। আবার এটা পর্যবেক্ষণও করতে পারতেছেন। কিভাবে পর্যবেক্ষণ করবেন? সে যদি সিভিটা বানায় তাহলে কি এটা পর্যবেক্ষণ করা যাচ্ছে না? পর্যবেক্ষণ জি কিন্তু স্যার। করা যাচ্ছে। তাহলে পর্যবেক্ষণও করা জি স্যার। যাচ্ছে, পরিমাপও করা যাচ্ছে। তাহলে একটা লার্নিং আউটকাম হতে গেলে আমার অবজারেবল হতে হবে, মেজারেবল হতে হবে, আর কি হতে হবে? দেখো, অর্জনের জন্য প্রয়োজনীয় দক্ষতা নির্ধারণ করতে হবে। দক্ষতার পরিমাণ নির্ধারণ করতে হবে, প্রশিক্ষণের কৌশল, স্থান, সময় ও খরচ উল্লেখ থাকতে হবে, প্রশিক্ষণের অনুমোদন নিতে হবে। আপনাদের এত কিছু বলা লাগবে না। 3টে জিনিস যদি আপনি বলেন যে লার্নিং আউটকামের ডোমেইন কয়টা বা লার্নিং আউটকামের ভিতরে মানদণ্ড কি কি? একটা লার্নিং আউটকামের মানদণ্ড হলো 3টা। কয়টা? অবজারেবল, 3টা স্যার। মেজারেবল, অবজারভেবল, মেজারেবল আর মাস্ট বি আইডেন্টিফাইড। মাস্ট বি রিটেন উইথ অ্যাকশন ভার্ব। অবশ্যই এটা অ্যাকশন ভার্ব হতে হবে। অ্যাকশন ভার্ব কি?
কেউ বলতে পারবেন অ্যাকশন ভার্ব কাকে বলে? এম ইজ আর থাকবে যে ভার্বে। এম ইজ আর বাদ হবে না স্যার? অ্যাকশন ভার্ব, সরি, হ্যাঁ, এম ইজ আর বাদে আর কি। হ্যাঁ, আচ্ছা। যাই হোক, অ্যাকশন ভার্ব হলো যেটা মনে করেন ক্রিয়াসূচক। কি হতে হবে? ক্রিয়াসূচক। এক কথায় অ্যাকশন ভার্ব বলতে বোঝায় ক্রিয়াসূচক সূচক হতে হবে। ঠিক আছে? ক্রিয়াসূচক মানে কি? কোনো জিনিস আপনি করবেন বা হবে, এই সূচক হতে হবে। তার মানে কি আপনার যে লার্নিং আউটকাম হতে হতে গেলে অবজারেবল হতে হবে, মেজারেবল হতে হবে, মাস্ট বি রিটেন উইথ অ্যাকশন ভার্ব। এটাকেও নোট করে নিন। এই ৩টা পয়েন্ট লিখলেই হবে। বাকিগুলো এখানে না লিখলেও হবে। তবে আপনারা চাইলে এগুলো লিখতে পারেন। ঠিক আছে? আপনারা এগুলো লিখে দিতে পারেন। আইডেন্টিফাই এভিডেন্স রিকোয়ারমেন্ট, যেহেতু এটা সিভিএলএম এর আলোকে তৈরি করা, এটাও হবে অ্যান্সার। আর কখনো আমাদের আরেকটা জিনিস শেখেন সবাই, কখনো কিন্তু টিবেট সেক্টরে অ্যান্সার হয় না। আমরা বলি না এইটা প্রশ্নের অ্যান্সার, কখনো কিন্তু অ্যান্সার হয় না। ওইটা কি হয়? হিন্টস হয়। কি হয়? হিন্টস। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। হিন্টস। হিন্টস মানে কি? একটা প্রশ্নর অনেক অ্যান্সার হতে পারে। যেরকম যদি আমি বলি কপি কিভাবে করতে হয়, কোনো একটা টেক্সটকে কিভাবে কপি করতে হয়, কন্ট্রোল প্লাস সি। আমি যদি আবার আপনাকে বলি যে কিভাবে কপি করতে হয়, রাইট ক্লিক করে কপি। আমি যদি আপনাকে বলি আবার আপনি কিভাবে কপি করবেন, রিবন বার থেকে ওই জায়গায় কিন্তু কপি অপশন থাকে। তার মানে দেখেন একটা কাজ আমি ৩ ভাবে করতেছি। কয়ভাবে করলাম আমি? ৩ ভাবে। তাহলে তখন কিন্তু এটার আর অ্যান্সার হবে না। এটা হবে কি? হিন্টস। কি হবে? হিন্টস। তার মানে কি একটা কোশ্চেনের বিভিন্ন অ্যান্সার হতে পারে। যখন বিভিন্ন অ্যান্সার হবে তখন ওইটা হবে কি? হিন্টস। আর যদি একটা কোশ্চেনের অ্যান্সার শুধুমাত্র একটাই হয় তখন ওইটা হবে অ্যান্সার। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। ওকে। তাহলে আমাদের টিবেটে কখনো অ্যান্সার হয় না। টিবেটে একটা কাজ বিভিন্ন ওয়েতে করে। হয়তোবা আপনি একভাবে করেন, আরেকজন আরেকভাবে করে। সেজন্য টিবেটে সবসময় অ্যান্সার বলা যাবে না, বলতে হবে হিন্টস। ওকে। তাহলে আমাদের এটুকু ক্লিয়ার। এখানে লেখা আছে লার্নিং আউটকামকে পর্যবেক্ষণযোগ্য পরিমাপযোগ্য করে। কোন বিষয় লার্নিং আউটকামকে করে? এখানে লেখা আছে লার্নিং আউটকাম তখনই পরিমাপযোগ্য হয় যখন প্রশিক্ষণার্থীর কাজ সরাসরি দেখা যায়। তাহলে লার্নিং আউটকামের মনে করেন অবজারেবল কখন হয়? যখন কোনো প্রশিক্ষণার্থীর কাজ সরাসরি দেখা যায়। অবশ্যই এই কথাগুলো ভালো করে পড়বেন। এবং পরিমাপযোগ্য হয় যখন সেই কাজ নির্ধারিত মানদণ্ড অনুযায়ী মূল্যায়ন করা যায়। কি করা যায়? এই পরিমাপটা কে করে বলেন তো? এই পরিমাপটা করে একজন অ্যাসেসর। কে করে? একজন অ্যাসেসর অ্যাসেসর, স্যার। একজন অ্যাসেসর বা একজন ট্রেইনার। তার মানে কি হলো? প্রথমেই কোনো একজন প্রশিক্ষণার্থী কাজ করতেছে, সে যেই কাজটা সরাসরি করতেছে, মানে কাজটা করতে সেটা যদি সরাসরি দেখা যায় তখন এটা কি? পর্যবেক্ষণযোগ্য। অবজার্ভ স্যার। হ্যাঁ, অবজারেবল। এবং এটা যখন আপনি মনে করেন সেই কাজটা কতটুকু করতে পারছেন, এই কাজটা যখন আপনার মনে করেন মূল্যায়ন মূল্যায়ন করা করা হবে হয় স্যার। তখন এটাকে কি বলা হয়? পরিমাপযোগ্য। হোয়াট ইজ মেজারেবল। এভিডেন্স? হ্যাঁ, হোয়াট ইজ এভিডেন্স কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ। এখানে এই সিভিএলএমটা কিন্তু ছোট হলেও অনেক গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ এভিডেন্স ইজ কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট। দক্ষতার মূল্যায়ন মানে কি? একটা অ্যাসেসমেন্টে এভিডেন্স কি? আমার কথা শুনতেছেন সবাই? এভিডেন্স হইতেছে একটা প্রমাণপত্র যেখানে মানে একজন এসএসসির সকল কার্যক্রম কি কে ওটারে অবজার্ভ করা বা নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী তাকে একটা রেজাল্ট দেওয়া এইরকম। দেখেন, এভিডেন্স হলো এমন তথ্য যা ইউনিট অফ কম্পিটেন্সির সাথে মিলিয়ে সংগ্রহ করা হয়। এভিডেন্স মানে কি? প্রমাণ। এইটা হলো একজন অ্যাসেসর অ্যাসেসমেন্টের সময় দেখেন না পেন ড্রাইভ নিয়ে ঘরে পেন ড্রাইভ নিয়ে মনে করেন আপনাদের এইগুলো ওই যে প্র্যাকটিক্যাল কাজগুলো পেন ড্রাইভে কালেক্ট করে রাখে, সে একটা প্রমাণ জি স্যার। রেখে জি দিল। স্যার। তাহলে এই একটা প্রমাণ রেখে দিল। এই প্রমাণটা যদি আপনি মনে করেন আপনার ওই জায়গায় আসলো যে সিবি বানাতে হবে, এখন আপনি সিবি না বানায় আপনি মনে করেন ফটোশপ দিয়ে একটা ডিজাইন বানায় তাকে দিলেন, সে কি নিবে? না স্যার। কখনোই নিবে না। তাহলে আমার কি এখানে কি লেখা আছে? এভিডেন্স হলো এমন তথ্য যা ইউনিট অফ কম্পিটেন্সির সাথে মিলিয়ে সংগ্রহ করা হয়। এবার কি এই কথাটুকু বুঝতে পারছেন? ইউনিট অফ জি স্যার। কম্পিটেন্সির সাথে মিলিয়ে সংগ্রহ করা হয়। কেন
আমার বইয়ের সাথে মিলিয়ে সংগ্রহ করা হয়। আমার মনে করেন কাজ হলো কম্পিউটারের ওয়ার্ড মানে ওয়ার্ড পাওয়ারপয়েন্ট এক্সেলের। এখন যদি আমি ফটোশপ ব্যবহার করে আমি একটা ডিজাইন তাকে বানায় দিই, সে কি ওটা নিবে? জি না নিবে স্যার। না, নিবে না। স্যার যাতে যাতে প্রমাণ করা যায় যে একজন ব্যক্তি দক্ষ, এটি বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা যেতে পারে। তাহলে এভিডেন্স কি? এভিডেন্স হলো এমন তথ্য যা ইউনিট অফ কম্পিটেন্সির সাথে মিলিয়ে সংগ্রহ করা হয়, যাতে প্রমাণ করা যায় যে একজন ব্যক্তি বা একজন এসএসসি দক্ষ, এটি বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা যেতে পারে। ক্লিয়ার এটা সবার? জি স্যার। এই স্যার ভিত্তিতে স্যার এটা স্যার এটা একটু আরেকবার একটু স্যার বলবেন, এটা বুঝতে পারলাম স্যার। কি বোঝেন না এখানে? স্যার এই যে ইউনিভার্সিটি কম্পিটেন্সি স্যার, এটা আগে যেটা বলেন স্যার, ওইটা এই যেটা কেবল বললেন এইটা স্যার। হ্যাঁ, আমি বলেছি যে এভিডেন্স হলো এমন তথ্য যা ইউনিট অফ কম্পিটেন্সির সাথে মিলিয়ে সংগ্রহ করা হয়, যাতে প্রমাণ করা যায় যে একজন ব্যক্তি দক্ষ। তার মানে কি, আপনার যেই সিএস আছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, সেই সিএস এর আলোকে কি থাকে, আমাদের ইউনিট অফ কম্পিটেন্সি থাকে। ওই ইউনিট অফ কম্পিটেন্সি মানে আমাদের অধ্যায়, আমার কোন কোন অধ্যায় শিখতে হবে, সেই জি অধ্যায়গুলোই স্যার। কিন্তু আপনারা শিখেছেন। এখন এভিডেন্স হলো সেই অধ্যায়ের আলোকে আপনার কি করে, অধ্যায়গুলো মিলিয়ে মিলিয়ে আপনার তথ্যগুলো সংগ্রহ করে। কেন সংগ্রহ করে? যাতে প্রমাণ করা যায় যে আপনি একজন দক্ষ ব্যক্তি। তখন তার কাছে প্রমাণ রাখবে, তখন কিন্তু সে প্রমাণ দেখাতে পারবে এনএসটিএ তে যে না, সে একজন দক্ষ ব্যক্তি। এটি বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা যেতে পারে। কি কি উৎস থেকে সংগ্রহ করা যেতে পারে? লেখা আছে, হোয়াট আর দ্য সোর্স অফ এভিডেন্স ইন কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট। দক্ষতার মূল্যায়নে এভিডেন্সের উৎস কি কি? এখানে লেখা আছে, আপনি এখানে দিতে পারেন প্রোডাক্ট মে বি দ্য অ্যাসেসর, তারপর প্রসেস ক্যারি আউট বাই দ্য অ্যাসেস, ডেমনস্ট্রেট আন্ডারস্ট্যান্ডিং নলেজ অ্যান্ড স্কিল, অ্যাটিটিউড শোন বাই দ্য এসএসসি। মূল্যায়নের মূল্যায়ন প্রার্থীর কি তৈরি করা পণ্য, মানে কি আপনার কাজ, ঠিক আছে? তারপরে মূল্যায়ন প্রার্থীর সম্পূর্ণ করা কাজের প্রক্রিয়া, প্রদর্শিত মৌলিক জ্ঞান ও দক্ষতা। তার মানে কি প্রদর্শিত মৌলিক জ্ঞান ও দক্ষতা? মানে কি ওই যে আপনারা যে ডেমনস্ট্রেশনের প্র্যাকটিক্যাল কাজ করেন, সেই প্র্যাকটিক্যাল কাজ করলে কি ওইটা কিন্তু অ্যাসেসর দেখে কিন্তু কি করে, আপনার কিন্তু কম্পিটেন্ট দেয়। তারপরে আপনার মৌলিক জ্ঞান, তারপর মূল্যায়ন প্রার্থীর আচরণ মনোভাব, যেটা আপনি বলেন না যে আমার অ্যাসেসমেন্টে সুন্দর আচরণ করতে হবে, অ্যাটিটিউড সুন্দর রাখতে হবে, এটার মাধ্যমে কিন্তু আপনাকে কি করে, আপনার ভেতর থেকে সে আপনার এভিডেন্সটা কিন্তু বের করে নেয়। অর্থাৎ এক্সাম্পল অফ এভিডেন্স ইন কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট। দক্ষতার মূল্যায়নে এভিডেন্সের উদাহরণ কি কি? এভিডেন্সের কি কি হতে পারে, বাংলাটাই বলি আপনাদেরকে। পণ্যর ক্ষেত্রে এগুলো কি বোঝা দেওয়া লাগবে যে একটা এভিডেন্স কি কি হতে পারে? না স্যার। আচ্ছা, আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করেন। অর্থাৎ এক্সাম্পল অফ এভিডেন্স কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট, একটা এই অ্যাসেসমেন্টে মনে করেন এভিডেন্সের এক্সাম্পল। সবাই কি শুনতেছেন? জি স্যার। জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। এখানে লেখা আছে না? তো আপনি এখানে বলতে পারেন রিটেন টেস্ট, ডেমনস্ট্রেশন, ওরাল কোশ্চেনিং, থার্ড পার্টি রিপোর্ট, পোর্টফোলিও, এগুলো কি হতে পারে? এভিডেন্স হতে পারে, প্রমাণপত্র। আচ্ছা, আপনারা কি শুনেছেন আমি কি বলেছি? এক্সাম্পল গুলার জি ভিতরে স্যার, পড়তে হতে স্যার পারে। আরেকবার বললে হ্যাঁ, ভালো হতো। এক্সাম্পল গুলো আপনি যখন এগুলো পড়বেন তখন আপনি একদম প্র্যাকটিক্যাল সেশনে চলে যাবেন। প্র্যাকটিক্যাল সেশনটা কি?
প্র্যাকটিক্যাল সেশনটা হলো মনে করেন একদম অ্যাসেসমেন্টে চলে যাবেন। একটা অ্যাসেসমেন্টে যখন আপনি দিয়েছেন তখন কিন্তু আপনার রিটেনের পরীক্ষা হয়েছে, রিটেন অ্যাসেসমেন্ট হয়েছে, তারপর ডেমনস্ট্রেশন হয়েছে। তাহলে রিটেনের মাধ্যমে আপনার খাতা, যে খাতাটা নিয়ে নিচ্ছে ওইটা কিন্তু অ্যাসেসরের একটা এভিডেন্স, একটা প্রমাণ যে আপনি অ্যাসেসমেন্ট দিয়েছেন, আপনি ভালো করেছেন না খারাপ করেছেন তার কিন্তু একটা প্রমাণ। আবার মনে করেন আপনি যখন ডেমনস্ট্রেশন দিয়েছেন, ডেমনস্ট্রেশন কিন্তু আপনার একটা প্রমাণ যে আপনি প্র্যাকটিক্যাল কাজ কতটুকু করতে পেরেছেন। আবার যখন আপনি ভাইবা ওরাল দিয়েছেন তখন কিন্তু ওই জায়গায় সে ওরাল কোশ্চেন চেকলিস্টে কিন্তু টিক মার্ক দিয়েছে যে আপনি কোন প্রশ্নটা পেরেছেন, কোন প্রশ্নটা পারেন নাই। তাহলে এই একটা প্রমাণ। তাহলে এখানে বলেছে যে এভিডেন্সের প্রমাণ, মনে করেন এভিডেন্স যেটা আছে এর কিছু উদাহরণ আপনাকে দিতে বলেছে। সে উদাহরণগুলো কি কি হতে পারে? রিটেন টেস্ট হতে পারে, ডেমনস্ট্রেশন হতে পারে, তারপরে হতে পারে, ওই যে কি বলে ওরাল কোশ্চেনিং হতে পারে। হ্যাঁ, তারপর পোর্টফোলিও। টাট ফাটিয়ে পোর্টফোলিও কি হতে পারে? পোর্টফোলিও কিন্তু একটা এভিডেন্স। কিরকম পোর্টফোলিও এভিডেন্স? মনে করেন আপনি খুবই এক্সপার্ট একজন পার্সন, আপনি আরপিএল অ্যাসেসমেন্ট দিতে গেছেন, পরীক্ষা দিতে গেছেন। এখন আপনি একজন অ্যাসেসর দেখলো যে আপনি একটা প্রতিষ্ঠানে দীর্ঘ 10 বছর ধরে জব করছেন, কিন্তু এইটা দেখেও কিন্তু একজন অ্যাসেসর কি করতে পারে? আপনাকে জাজমেন্ট করতে পারে শুধুমাত্র আরপিএল অ্যাসেসমেন্ট। তাহলে থার্ড পার্টি রিপোর্ট, পোর্টফোলিও এগুলো আপনার গোল্ডেন রুলস পড়লে ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটু অন্যভাবে দেওয়া আছে, এটা না পড়লেও হবে। ক্লিয়ার সবার এটা? জি স্যার। এই বাকিরা কথা বলেন না কেন ভাই? জি স্যার। এবার লেখা আছে, দেখেন হোয়াট আর দ্য ফর্মস অফ এভিডেন্স ইজ কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট। দেখেন দক্ষতার মূল্যায়নে এভিডেন্সের ধরন কি কি। এখানে লেখা আছে কি ডিরেক্ট এভিডেন্স আর ইনডিরেক্ট এভিডেন্স। একটা হলো কি সরাসরি প্রমাণ, একটা হলো Direct. পরোক্ষ প্রমাণ, ঠিক আছে? আর জি একটা এভিডেন্স আছে সেটাকে বলে সাপ্লিমেন্টারি এভিডেন্স। এটা সাধারণত মনে করেন এনএসডি এর ভাইভাতে ধরে। কোন ভাইভাতে বলেন তো? যখন অ্যাসেসর পুলে আপনি অ্যাপ্লাই করতে যান তখন ওই জায়গায় এই কোশ্চেনটা ধরে, ঠিক আছে? মাঝে মাঝে ধরে যে এভিডেন্স কত প্রকার। বলবেন যে স্যার সাধারণত এভিডেন্স 2 প্রকার, কিন্তু কখনো কখনো 3 প্রকার আমরা বলতে পারি। এভিডেন্স সাধারণত 3 প্রকার বলতে পারি: ডিরেক্ট এভিডেন্স, ইনডিরেক্ট এভিডেন্স আর সাপ্লিমেন্টারি, ঠিক আছে? আর ডিরেক্ট এভিডেন্স কি? ডিরেক্ট এভিডেন্স হলো সরাসরি প্রমাণ। সরাসরি প্রমাণ কোনটা? যেটা আপনিও দেখেন, অ্যাসেসরও দেখে। এখন মনে করেন আপনি যে প্র্যাকটিক্যাল কাজটা করতেছেন, ডেমনস্ট্রেশনের কাজ কি আপনিও দেখতেছেন, অ্যাসেসরও দেখতেছেন। তাহলে ডেমনস্ট্রেশনের কাজটা কি? আপনার ডিরেক্ট এভিডেন্স। ইনডিরেক্ট এভিডেন্স কোনটা? যেটা আপনি দেখতে পান না। আপনি যখন রিটেনে খাতায় কি লিখেছেন, কোন প্রশ্নটা হয়েছে, কোন প্রশ্নটা হয় নাই, এটা কি আপনি প্রপারলি জানেন? নাকি একজন অ্যাসেসর স্যার। জানে? একজন অ্যাসেসর কিন্তু এটা জানে, Assessor জানে। অ্যাসেসর জানে। তাহলে এটার কি ইনডিরেক্ট এভিডেন্স। আমি কি বোঝাতে পেরেছি এবার? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে ডিরেক্ট এভিডেন্স, স্যার আর- ইনডিরেক্ট এভিডেন্স। স্যার আর সাপ্লিমেন্টারি কোনটা আসবে তাহলে? সাপ্লিমেন্টারি সাধারণত বুঝে হলো মনে করেন অতিরিক্ত এভিডেন্স। ডিরেক্ট এবং ইনডাইরেক্টকে আপনার পরিপূর্ণ করার জন্য সাপ্লিমেন্টারি এভিডেন্স প্রয়োজন, মানে ব্যবহার করা হয়। স্যার সেটা এটা কি দুইটা, স্যার এটা কি এই যে মানে এই দুইটা মিশ্রিত ভাবে একটা হবে নাকি এটা না, অন্য আমি আলাদা? বলতেছি অতিরিক্ত এভিডেন্স কোনটা? অতিরিক্ত এভিডেন্স হলো সাপ্লিমেন্টারি এভিডেন্স। এই সাপ্লিমেন্টারি এভিডেন্সের কাজ কি? এদের যদি কোনো কিছুতে গ্যাপ থাকে তো সাপ্লিমেন্টারি এভিডেন্স সেগুলোকে ফিল আপ করে। কিরকম? মনে করেন যে সরাসরি এভিডেন্সও আছে আর ইনডাইরেক্ট এভিডেন্সও আছে, কিন্তু কোনো জায়গায় একটু গ্যাপ আছে। তখন কি করলো? সাপ্লিমেন্টারি এভিডেন্স কি পোর্টফোলিও, থার্ড পার্টি রিপোর্ট, কি পোর্টফোলিও বা থার্ড পার্টি রিপোর্ট। তখন অ্যাসেসর কি করলো? যে ট্রেনারের কাছ থেকে একটা পোর্টফোলিও নিল যে এই স্টুডেন্টটা কেমন ছিল একটু বলেন তো, এ কি কাজ পারতো, বা তার আচ্ছা। একটা পোর্টফোলিও নিল, তার একটু মনে করে সে ফ্রিল্যান্সিং করে, তার একটা আপওয়ার্কে তার অ্যাকাউন্ট দেখলো, তারপরে মনে করেন ফাইবারে তার একটা অ্যাকাউন্ট দেখলো। এই যে ফাইবারের অ্যাকাউন্ট দেখলো তার মানে কি এখান থেকে কিন্তু অতিরিক্ত একটা এভিডেন্স কিন্তু তার কাছ থেকে নিল। এই অতিরিক্ত এভিডেন্সটাকেই মনে করেন সাপ্লিমেন্টারি এভিডেন্স বলে। যে অতিরিক্ত এভিডেন্সের মাধ্যমে ডিরেক্ট এভিডেন্স, ইনডিরেক্ট এভিডেন্সকে ফিল আপ করে একটা প্রমাণের মনে করেন একটা কম্পিটেন্সি প্রোভাইড করার জন্য। আমি কি বোঝাতে পেরেছি এটুকু? জি স্যার। জি স্যার। ক্লিয়ার সবার? জি স্যার। জি জি স্যার। স্যার। কিন্তু অনেক অ্যাসেসর কিন্তু এই জিনিসটা জানে না যে এভিডেন্স কত প্রকার। এভিডেন্স সবাই জানে যে 2 প্রকার, কিন্তু আপনি যেহেতু খুবই ডিপলি ভাবে শিখতেছেন এই জন্য এটা মাথায় রাখবেন
যদি অ্যাসেসর কখনো কজ দেখায় যে না এভিডেন্স তো 2 প্রকার, তখন বলবেন যে স্যার আমাদের সাধারণত সিবিএলএম এটা নাই যে এভিডেন্স 3 প্রকার, কিন্তু আমরা যতটুকু জানি এভিডেন্স স্যার নর্মালি 2 প্রকার, আর যদি আপনি ডিপলি ভাবে জানতে চান তাহলে এভিডেন্স 3 প্রকার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিরেক্ট এভিডেন্স ইন কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট? কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট ডিরেক্ট এভিডেন্স কি? দক্ষতার মূল্যায়নের ডিরেক্ট এভিডেন্স কি? দেখেন, অ্যাসেসরের মাধ্যমে কাজ পর্যবেক্ষণ করা। ডিরেক্ট এভিডেন্স কি? প্রার্থীর মৌখিক প্রশ্নোত্তর। যখন আপনাকে একজন অ্যাসেসর ওরাল কোশ্চেন করে, কোন কোশ্চেনের অ্যান্সার হয়েছে, কোন কোশ্চেনের অ্যান্সার হয় নাই, তখন কিন্তু অ্যাসেসর বলে দেয় না যে হ্যাঁ হয়েছে আপনার এই প্রশ্নটা। তখন কিন্তু আপনি জানতে পারতেছেন যে আমার এই কোশ্চেনটার অ্যান্সার হয়েছে, ওই কোশ্চেনটার অ্যান্সার হয়নি। তাহলে মৌখিক ওরাল কোশ্চেন ডেমনস্ট্রেশন আমরা কি জানলাম? এটা হলো আমাদের ডিরেক্ট এভিডেন্স। নির্দিষ্ট দক্ষতা প্রদর্শন করা। নির্দিষ্ট দক্ষতা যখন আপনি প্রদর্শন করবেন তখন কিন্তু সেটা কি হবে? আপনার ডিরেক্ট এভিডেন্স হবে। এবার যদি বলি ইনডিরেক্ট এভিডেন্স কি? ইনডিরেক্ট এভিডেন্সের ভিতরে আছে কি? মনে করেন মৌলিক জ্ঞান যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষা। লিখিত একটা পরীক্ষা নিল, কিন্তু আপনি মনে করেন সেই পরীক্ষায় কি লিখেছেন এটা তো আপনি জানেন না, এটা তো শুধুমাত্র অ্যাসেসরই জানে। ঠিক আছে? এইগুলো কি আপনার? এগুলো কিন্তু আপনার ইনডিরেক্ট এভিডেন্স। তারপরে মনে করেন সহকর্মী বা সুপারভাইজার বা প্রিন্সিপাল হোক বা ট্রেইনার হোক, কারো কাছ থেকে একটা মতামত নিল আপনার জন্য। এখন এই যে আপনার জন্য একটা মতামত নিয়েছে, এটা কি আপনার সামনে নিয়েছে? আপনার সামনে নিয়ে নেই, আপনার পিছনে নিয়েছে। কি মতামত দিয়েছে এটা কি আপনি জানেন? জানেন না। তাহলে এটা হলো ইনডিরেক্ট এভিডেন্স। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। ক্লিয়ার জি সবাই? স্যার। ওকে। What should be considered in a learning and training strategy? লার্নিং অ্যান্ড ট্রেনিং স্ট্র্যাটেজিতে কি কি বিষয় বিবেচনা করা উচিত? কনসিডার মানে কি? বিবেচনা করা। আপনি একটা ট্রেনিংয়ে বা একটা লার্নিংয়ে এটা আপনি শিখবেন, বা আপনি ট্রেনিং প্রশিক্ষণ বা শিখবেন, সেখানে আপনি কি কি বিবেচনা করবেন? স্ট্র্যাটেজি মানে কি? ওই জায়গাটায় আপনি কী কী করবেন? উপযুক্ত প্রশিক্ষণ পদ্ধতি, কোর্স বা ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট থাকতে হবে, প্রশিক্ষণের স্থান থাকতে হবে, সময়সীমা থাকতে হবে, প্রশিক্ষণের খরচ থাকতে হবে, সুপারভাইজারের সাথে আলোচনা থাকতে হবে। আপনি একজন ট্রেনার হিসেবে বা একজন লার্নার হিসেবে, মানে একজন স্টুডেন্ট হিসেবে আপনি কী কী বিবেচনা করতে হবে? একজন ট্রেনার হিসেবে আপনার কী বিবেচনা করতে হবে? সুপারভাইজারের সাথে, মানে কি আপনার যে ইনস্ট্রাক্টর থাকবে তার সাথে আলোচনা করতে হবে। উপযুক্ত প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করতে হবে। আপনি একজন ট্রেইনি হিসেবে, মানে একজন স্টুডেন্ট হিসেবে প্রশিক্ষণের স্থানটা বিবেচনা করতে হবে। আপনার যদি মনে করেন আপনি বাগেরহাট থাকেন, তাহলে তো প্রতিদিন ঢাকা যাওয়া আসা করে তো আপনি প্রশিক্ষণ দিবেন না। তাহলে আপনার কী করতে হবে? অবশ্যই প্রশিক্ষণের স্থান আপনার বিবেচনা করতে হবে। প্রশিক্ষণের খরচটা আপনার বিবেচনা করতে হবে। একজন ট্রেইনি বা লার্নার হিসেবে কিন্তু এটা করতে হবে। এটা আর এখন বোঝাবো না আমি আপনাদেরকে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখেন, হোয়াই ইজ অ্যাপ্রুভাল নিডেড ফর এ টেকনিক্যাল কম্পিটেন্সি ডেভেলপমেন্ট প্ল্যান? টেকনিক্যাল কম্পিটেন্সি ডেভেলপমেন্ট প্ল্যানের জন্য অনুমোদন কেন প্রয়োজন? আমরা কালকে পড়েছিলাম কিন্তু টেকনিক্যাল কম্পিটেন্সি ডেভেলপমেন্ট প্ল্যান আমরা তৈরি করব। কেন তৈরি করব? আমাদের যখন একটা স্কিল করা হয়ে যাবে আর একটা স্কিল করব, তখন কিন্তু আমরা টেকনিক্যাল কম্পিটেন্সি ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করব। কিন্তু এটা অনুমোদন করানো কেন গুরুত্বপূর্ণ? আপনি কোনো একটা প্রতিষ্ঠানে জব করতেছেন, আপনি হুট করে কি একটা পরীক্ষা দিতে চলে যাবেন? তাহলে ওই দিন আপনার গ্যাপ হয়ে যাবে না? তাহলে অবশ্যই প্রতিষ্ঠানে যে প্রিন্সিপাল থাকবে বা সুপারভাইজার থাকবে, ইনস্ট্রাক্টর থাকবে, তাদের কাছ থেকে পরামর্শ করে তাদের অনুমতি নিয়েই তো আপনার যেতে হবে। সেই কথাটাই বলেছে, অনুমোদন কেন প্রয়োজন। টিবের শিক্ষক বা প্রশিক্ষক যেন আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কোর্স বা ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট প্রোগ্রাম শুরু করতে পারে, এই জন্য প্রিন্সিপাল বা উচ্চ কর্তৃপক্ষ অনুমোদন প্রয়োজন। ক্লিয়ার এটুকু সবার? জি। ভাই আপনারা একটু কথা বলেন, আমিও তো কথা বলি। আপনারা যদি কথা বলেন তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে আপনি বুঝতে পারছেন। টিবেট শিক্ষক প্রশিক্ষকদের কেন কারিগরি টিবেট শিক্ষক প্রশিক্ষকদের কেন কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বা ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট প্রোগ্রাম অংশগ্রহণ করা উচিত? টিবেট শিক্ষক বা প্রশিক্ষকদের কেন কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বা ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট প্রোগ্রাম মানে অংশগ্রহণ করা উচিত? আপনি একজন টিবেট শিক্ষক,
টিবেট মানে কি টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আপনি এর একজন শিক্ষক বা মনে করেন একজন শিক্ষক, এখন আপনার কেন প্রশিক্ষণ নিতে হবে, কেন ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট তার মানে কি ইন্ডাস্ট্রিতে যে আপনার কাজ করতে হবে, এগুলো কেন করা উচিত? টিবেট শিক্ষক বা প্রশিক্ষকদের কারিগরি দক্ষতা উন্নয়ন এবং নিজের দক্ষতা বৃদ্ধি করার জন্য অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী প্রশিক্ষণ বা ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করা উচিত। কথাটা কি খুব সুন্দর না? জি স্যার। হোয়াই ইজ প্রোভাইড কম্পিটেন্সি ইজ ইম্পর্টেন্ট? কম্পিটেন্সি কেন গুরুত্বপূর্ণ? দক্ষতার প্রমাণ দেওয়া কেন গুরুত্বপূর্ণ? লেখা আছে দক্ষতার প্রমাণ দেওয়া কেন গুরুত্বপূর্ণ। দক্ষতার প্রমাণ দেওয়া গুরুত্বপূর্ণ কারণ এটি প্রশিক্ষণ বা ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট সফলভাবে সম্পূর্ণ করার প্রমাণ দেয় এবং কম্পিটেন্সি সার্টিফিকেট বা স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট পেতে সাহায্য করে। আপনাদেরকে একটা বিষয় শেখাই, এখানে সবাই কি শুনতেছেন আমার কথা? জি স্যার। জি স্যার। জি স্যার। স্টেটমেন্ট সার্টিফিকেট দুই ধরনের হয়। কয় ধরনের হয়? দুই ধরনের হয়। 2 ধরনের। হ্যাঁ, একটা হলো সার্টিফিকেট, ন্যাশনাল স্কিল সার্টিফিকেট বা সার্টিফিকেট, আর এটা হলো স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট। স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট হলো, মনে করেন আপনি রিটেনে কম্পিটেন্ট হয়েছেন, আবার আপনি ওয়ার্ড পাওয়ার পয়েন্টে কম্পিটেন্ট হয়েছেন, কিন্তু এক্সেলে আপনি নট ইয়েট হয়েছেন, তখন আপনার সার্টিফিকেটও ইস্যু হবে, কিন্তু সার্টিফিকেটে লেখা থাকবে কি স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। জি আপনি স্যার। তার মানে যখন আপনি আংশিক নট ইয়েট হবেন তখন আপনার কিন্তু কি আসবে, সার্টিফিকেট আসবে, অনলাইনে শো করবে, কিন্তু এটা লেখা থাকবে SOA। SOA এর ফুল ফর্ম হলো স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট। আর আপনি যখন ফুলফিল ভাবে কম্পিটেন্ট হবেন তখন লেখা থাকবে কি NSC, ন্যাশনাল স্কিল সার্টিফিকেট। কিন্তু আপনি মনে করেন ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল ওরাল আপনি পুরো একদম কম্পিটেন্ট, কিন্তু রিটেনে আপনি নট ইয়েট, তখন কিন্তু আপনার SOA আসবে না, তখন আপনার কি আসবে, একদম ডিরেক্ট নট ইয়েট আসবে, আপনার কোনো সার্টিফিকেট ইস্যু হবে না। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের এইটুকু? জি স্যার। জি তার মানে স্যার। যে কোনো অকুপেশনে আপনার রিটেন কম্পিটেন্ট হতেই হবে। রিটেন যদি আপনি নট ইয়েট হন তাহলে আপনার এই স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্টও আপনি এই সার্টিফিকেটটা আপনার অনলাইনে আসবে না। এই স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট কখন আসবে? প্রথম শর্ত হলো রিটেন আপনার কম্পিটেন্ট হতে হবে। দেন যদি আপনি শুধুমাত্র একটা পাওয়ার পয়েন্টও কম্পিটেন্ট হন তাহলে আপনার স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট আসবে, যেহেতু আপনি এক্সেল এবং ওয়ার্ডে আপনি নট ইয়েট। স্যার এটা দিয়ে কি কোনো কাজ করা যাবে কম্পিটেন্টের মতন করে? না, যদি এমন কোনো ব্যক্তির হাতে সার্টিফিকেটটা যায়, সে যদি না বোঝে যে স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট কাকে বলে তাহলে কাজ করবে। ও জি স্যার। আমি যতটুকু জানি যে অনেকে এই জিনিসটা জানে না। বলেন তো এখানে কতজন জানতেন স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট মানে কি? অনেকে তো টিবেটে আছেন সংযুক্ত। স্যার জানতাম আমি না, জানতাম না। দেখছিলাম একজনকে, মনে করেন এক্সেল হয় নাই কিন্তু তার সার্টিফিকেট আসছিল, কিন্তু তখনও খেয়াল করিনি যে কি লেখা ছিল, কিন্তু ওই যে জিনিসটা পাই না ওই জিনিসটা আসে নাই, উল্লেখ আসে নাই হ্যাঁ, সার্টিফিকেটে। হ্যাঁ, সিয়াম স্যার জানতেন বিষয়টা? না, এটার যে মানে মিনিং এইটা তা জানতাম না। আচ্ছা, 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 গেল এটা। তারপরে হাউ শুড এভিডেন্স বি প্রেজেন্টেড টু অ্যান ইন্ডাস্ট্রি স্পেশালাইজড? ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের কাছে কিভাবে প্রমাণ উপস্থাপন করতে হয়? একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছে। ইন্ডাস্ট্রি এক্সপার্ট মানে কি, বড় বড় প্রতিষ্ঠানে যারা কাজ করে খুবই অভিজ্ঞ, তাদের কাছে আপনি কিভাবে প্রমাণ উপস্থাপন করবেন? একজন শিক্ষক বা প্রশিক্ষককে দক্ষতার প্রমাণ হিসেবে ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞের কাছে সাধারণত একটি সরাসরি প্রমাণ অর্থাৎ ডিরেক্ট এভিডেন্স এবং দুইটি পরোক্ষ প্রমাণ ইনডিরেক্ট এভিডেন্স উপস্থাপন করতে হয়। খুবই এখান থেকে কোশ্চেন কালেক্ট করতে হবে যে আপনি যখন কোনো বিশেষজ্ঞের কাছে, কোনো ইন্ডাস্ট্রি পার্সনের কাছে কোনো প্রমাণ আপনি কি করবেন, প্রেজেন্ট করতে হবে, তখন একটা ডিরেক্ট এভিডেন্স এবং দুইটা ইনডিরেক্ট এভিডেন্স উপস্থাপন প্রেজেন্ট করতে হবে। এরপর বিশেষজ্ঞ সেগুলো মূল্যায়ন করে দক্ষতা সনদ প্রদান করে। জিনিসটা কেমন দেখেন, একটা সরাসরি প্রমাণ কি বলেন তো? সরাসরি প্রমাণ হলো আপনার ডেমনস্ট্রেশন, আর ইনডাইরেক্ট এভিডেন্স মনে করেন আপনার ওই যে রিটেন টেস্ট নিল, আর মনে করেন থার্ড পার্টি রিপোর্ট নিল অথবা ওরাল কোশ্চেন করলো। আমি কি বুঝাতে পেরেছি? যেটা আপনাদের সবসময় নেওয়া হয়ে থাকে, রিটেন, ডেমনস্ট্রেশন আর ওরাল কোশ্চেন।
ইনডাইরেক্ট এভিডেন্স 2টা পেলাম আর ডিরেক্ট এভিডেন্স 1টা পেলাম। জি স্যার। স্যার পুরো সিবিএলএম কি আজকে শেষ করে দিবেন এটা? হ্যাঁ, আর 2-3 পেজ আছে। আচ্ছা হোয়াট ইজ টেকনিক্যাল, এখানে তো অন্যদিন আমরা মনে করেন 20 পেজ 25 পেজের সিভিএলএম পড়ি, তো এখন তো 13 পেজ, 13 পেজও না 12 পেজ। হোয়াট ইজ টেকনিক্যাল কম্পিটেন্সি সার্টিফিকেশন? টেকনিক্যাল কম্পিটেন্সি সার্টিফিকেশন কি? টেকনিক্যাল কম্পিটেন্সি সার্টিফিকেশন ও দক্ষতার প্রমাণ ও মূল্যায়নের ভিত্তিতে দেওয়া সনদ। সফলভাবে সম্পন্ন করার পর একজন প্রশিক্ষক কম্পিটেন্সি সার্টিফিকেট বা স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট পান এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেন। তাহলে কি আমরা বুঝতে পেরেছি স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট কাকে বলে আর সার্টিফিকেট কাকে, কম্পিটেন্সি সার্টিফিকেট কাকে বলে? জি স্যার। Okay. জি Which স্যার। framework should a TVET teacher trainer follow to plan their technical competency development? কারিগরি দক্ষতা উন্নয়ন পরিকল্পনার জন্য টিবেট শিক্ষক কোন ফ্রেমওয়ার্ক অনুসরণ করবেন? কোন ফ্রেমওয়ার্ক অনুসরণ করবেন? টিবেট শিক্ষক প্রশিক্ষকদের ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক অনুসরণ করতে হবে। বুঝতে পেরেছেন? স্যার যারা এনএসডি এর আন্ডারে তাহলে তারাও কি না এনটিভি না না কিউএফ না ফলো না করবে? এনটিভিউ কিউব না, এটাই বলতে চাচ্ছিলাম, তারা বিএনকিউব দিবেন। আপনারা এখানে এনটিভিউ কিউব দিবেন না, এনএসডিএ হুম এই বিটিভি দেখতে পারে না মোটে। আপনারা এখানে দিবেন কি বিএনকিউ, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। যদি এবার বলে এখানে যে একজন শিক্ষক বা প্রশিক্ষকের কোন ফ্রেমওয়ার্ক অনুসরণ করা উচিত এটা দক্ষতা উন্নয়নের জন্য, আপনারা এখানে দিবেন বিএনকিউএফ। ঠিক আছে, বিএনকিউএফ। বিএনকিউএফ দিতে পারেন, এনটিভিউ কিউব দিতে পারেন, তবে এখানে কাটার কোনো ওয়ে নাই, এনটিভিউ কিউব দিলেও কাটার কোনো ওয়ে নেই। ঠিক আছে, আচ্ছা গেল এটা। What are the main source of competency standard document? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, আপনি যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড তৈরি করবেন এই ডকুমেন্টটা তৈরি করার প্রধান উৎসগুলো কি কি? বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড বিটিবি, আপনি দেবেন এনএসডিএ, বিটিবির ওয়েবসাইট, এনএসডিএ ওয়েবসাইট, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আইএলও ওয়েবসাইট, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, টিএসসি, এগুলো থেকে কি হয় একটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডকুমেন্ট তৈরি করা যায়। এই উৎসগুলো কি? এইগুলা খুবই ইজি। আপনারা শুধু টিটিসি উল্লেখ করতে পারেন, টিএসসি উল্লেখ করতে পারেন, আইএলও উল্লেখ করতে পারেন, বিটিবি ওয়েবসাইট, এগুলো উল্লেখ করলেও হবে। হোয়াট আর দ্য টু স্ট্র্যাটেজিস ফর টেকনিক্যাল কম্পিটেন্সি এনহ্যান্সমেন্ট? কারিগরি দক্ষতার উন্নয়নের 2টি কৌশল কি? আপনি কারিগরি দক্ষতা উন্নয়ন করবেন, এর জন্য 2টি কৌশলগুলো কি কি? প্রশিক্ষণ, ট্রেনিং কোর্স অ্যান্ড প্রোগ্রাম, ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট। আপনি কোনো একটা কোর্স প্রশিক্ষণ নিলেন বা কোনো একটা প্রোগ্রাম প্রশিক্ষণ নিলেন এবং ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট মানে কি ইন্ডাস্ট্রির কাজের সাথে সংযুক্ত করলেন, তাহলে কিন্তু আপনি কি করতে পারেন কারিগরি দক্ষতা উন্নয়ন করতে পারেন। শুধু প্রশিক্ষণ নিলে হবে না, ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী আমার কাজটা করতে হবে বা ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট করতে হবে, তাহলে কারিগরি দক্ষতা আমি করতে পারবো। হু উইল অথরাইজ দ্য টেকনিক্যাল কম্পিটেন্সি এনহ্যান্সমেন্ট প্ল্যান? তার মানে আপনি যে টেকনিক্যাল কম্পিটেন্সি আপনি তৈরি করবেন, প্ল্যানটা তৈরি করবেন, কে অথরাইজ করবে? হু উইল অথরাইজ? কে অথরাইজ করবে? কারিগরি দক্ষতা উন্নয়নের পরিকল্পনায় কে অনুমোদন করবে? খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কে করবে? দ্য প্রিন্সিপাল সুপারভাইজার অফ ডেসিগনেট অথরিটি অফ বিটিবি উইল অ্যাপ্রুভ দ্য প্ল্যান। আচ্ছা, তাহলে আপনার যেই টেকনিক্যাল কম্পিটেন্সিটা আছে, যেটা আপনি প্ল্যান করছেন যে আমার হয়তো বা লেভেল 3 করা আছে, আমি লেভেল 4টা করব, এরকম একটা আপনি আহ, মানে একটা প্ল্যান তৈরি করলেন। এই প্ল্যানটা প্রতিষ্ঠানকে দেওয়ার পরে আপনি এটা কে অ্যাপ্রুভ করবে? প্রিন্সিপালও অ্যাপ্রুভ করতে পারে, অথবা আপনার যে চিফ ইন্সপেক্টর আছে বা আপনার যারা তত্ত্বাবধানে আপনি চলেন সেও কিন্তু এটা অ্যাপ্রুভ করতে পারবে। স্যার একটু যদি ওই কোশ্চেনটা আমি একটু অ্যাড করি, ওই যে বিটিবির ওখানে কি আমরা বিটিবি অর এনএসডিএ নাকি এনএসডিএ কোনটা উল্লেখ করব, আপনি নাকি বিটিবি উল্লেখ করব? না, আপনি এনএসডি উল্লেখ করার চেষ্টা করবেন, যত জায়গায় বিটিবির কথা আছে এনএসডি, কারণ কি আপনারা তো বিটিবি সিবিএলএম পড়তেছেন, এনএসডিএ হ্যাঁ এখন পর্যন্ত বিটিবি সিবিএলএমই ধরে মানে সবকিছু ব্যবহার করতেছে, কিন্তু আচ্ছা, বিটিবি আমি তাও যদি এভাবে দিই বিটিবি অবলিক দিয়ে এনএসডিএ। হ্যাঁ, আগে আগে এনএসডি দিয়ে দিবেন, তারপর বিটিবি দিবেন।
এনএসডি স্যার বুঝতে অবলিক পারিনি। বিটিভি, এনএসডি অবলিক বিটিভি দিলেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তারপরে হোয়াট উইল বি দ্য লার্নিং স্ট্র্যাটেজি টু লার্ন নিউ টেকনোলজি অর ইন্ডাস্ট্রি ডিমান্ড? নতুন প্রযুক্তি বা শিল্পের চাহিদা শেখার কৌশল কি হবে? নতুন প্রযুক্তি শিল্প চাহিদা শেখার জন্য ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট সবচেয়ে উপযোগী কৌশল। এটা তো খুবই কমন। তারপরে হাউ ক্যান ইউ ক্লাসিফাই এভিডেন্স রিকোয়ার্ড ফর কম্পিটেন্সি? দক্ষতার প্রমাণকে কিভাবে শ্রেণীবদ্ধ করা যায়? হাউ ক্যান ইউ ক্লাসিফাই, কিভাবে শ্রেণীবদ্ধ করবেন এভিডেন্স রিকোয়ার্ড ফর কম্পিটেন্সি? আমি কিভাবে শ্রেণীবদ্ধ করতে পারি? ডিরেক্ট এভিডেন্সের মাধ্যমে, ইনডিরেক্ট এভিডেন্সের মাধ্যমে। মানে কথাটা কিন্তু দেখেন, একই কোশ্চেন আমি কিন্তু আগে লেখা ছিল কি কয় ধরনের এভিডেন্স কত প্রকার। আমি শুধু কোশ্চেনটা ঘুরায় দিয়েছি যে দক্ষতার প্রমাণকে কিভাবে শ্রেণীবদ্ধ, কিভাবে আপনি ভাগে মানে ভাগ করা যায়। তাহলে আমরা জানি কি ২ প্রকার বা ৩ প্রকার, ডিরেক্ট এভিডেন্স, ইনডিরেক্ট এভিডেন্স। এটা আপনারা তো পড়েছেন যে শিক্ষক ন্যাশনাল এনটিভিকে বা বিএনকে অনুসরণ করে। তার মানে এই কোশ্চেনগুলো আপনাদের পড়াই যে এইটুকু। এই যে মানে আমি কোশ্চেনগুলো আবার এখানে রিপিট করছি একটু অন্য টাইপের ভাবে। এই যে ডিরেক্ট এভিডেন্স শেষ। আপনারা কি বুঝতে পেরেছেন আজকে সিভিএলএমটা? জি স্যার। সমস্যা আছে কারো? সমস্যা আছে কারো? না স্যার।